Hello friend, good evening. I am Shubhendu. By profession, I am a software engineer. Welcome all of you in my self-talking journey, day 270. So last 1 year, basically I continue this self-talking journey. Most of the day I run a campaign that is each and everyone we should spend some precious time for our body, soul, mind, and and we definitely sure we can see the changes. Yes, it's not in one single day or two single day. We spend some time, we have to be patient, and but definitely it's work. Personally I am getting benefited and I want all of you get benefit from there. So সমুদ্র মন্থন আজকে যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে এক প্রাচীন গল্প যা আজও আমাদের রিলেভেন্ট। অ্যান্ড একটা প্রশ্ন দিয়ে আজকে শুরু করি, যেটা আপনি কি কখনো খেয়াল করেছেন যে জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো কখনো শান্ত সময় আসে না, ওগুলো আসে অস্থিরতার মাঝখানে, দ্বন্দ্বের ভিতর দিয়ে, অনেক ডাউট, যখন সব কিছু যেন এলোমেলো হয়ে যায়। হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা এই সত্যটাই একটা গল্পের ভিতর লুকিয়ে রেখে গিয়েছিলেন। সে গল্পটা ধর্ম নয়, সে গল্পটা কল্পনা নয়, সেই গল্পটা মানুষের জীবনের একবারের বাস্তব ছবি। চলুন আজ সেই গল্পটাই শুনি। চলুন আজ শুরু করি সমুদ্র মন্থনের গল্প দিয়ে। আমার মনে হয় এই গল্পটা আমরা সবাই কম বেশি কোথাও না কোথাও শুনেছি, শৈশবে ঠাকুমার মুখে, স্কুলের বইয়ে, অথবা কোথাও এক ঝলক। তবু আজ আমি খুব সংক্ষেপে আবার বলছি, কারণ কিছু গল্প আছে যেগুলো বয়সের সঙ্গে সঙ্গে নতুন অর্থ খুঁজে পায়। দেখি শুনে আপনারা কতটা মনে করতে পারেন। অনেক অনেক আগে হিন্দু পুরাণে সময় পৃথিবীতে ছিল দুটি শক্তি, একদিকে দেবতা, আরেক দিকের অসুর। আমরা সাধারণত বলি দেবতারা ভালো, অসুরেরা খারাপ, কিন্তু সত্যি বলতে কি এই দুই শক্তির লড়াইটা আসলে বাইরে নয়, এই লড়াইটা মানুষের ভিতরেই। আর সেই কারণেই এই গল্পটা আজও এত জীবন্ত। এই গল্পের শুরুটা হয় একটা ছোট্ট ভুল বোঝাবুঝি থেকে। ইন্দ্র, দেবতাদের রাজা, একটি অভিশাপে তার শক্তি হারান। অভিশাপটা কী ছিল? একদিন ঋষি দুর্বাসা ইন্দ্রকে একটি দিব্য পুষ্পমালা দেন, যা ছিল তপস্যা, সংযম আর অহংকারহীনতার প্রতীক। কিন্তু ইন্দ্র তখন ক্ষমতার শিখরে, অহংকারে অন্ধ। তিনি সেই মালাটি নিজে গ্রহণ না করে নিজের হাতির গলায় পরিয়ে দেন। হাতি কিছুক্ষণ পরে মালাটি পেয়ে মারিয়ে, পায়ে মারিয়ে, যেটাকে বলে, ফেলে দেন। এই অবমাননাতে ক্রুদ্ধ হন ঋষি দুর্বাসা। তিনি তখন অভিশাপ দেন, তোমার ঐশ্বর্য, শক্তি আর ভাগ্য সব নষ্ট হোক। আর ঠিক সেখান থেকেই শুরু হয় পতন। ইন্দ্র তার সমস্ত শক্তি, ঐশ্বর্য আর প্রভাব এক এক করে হারান। শুধু ইন্দ্র নয়, দেবতাদের শক্তিও ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। লক্ষ্মী দেবী ত্যাগ করেন, অসুরেরা শক্তিশালী হয়ে ওঠে। ভাবুন তো একবার, যারা এতদিন অজেয় ছিল তারা হঠাৎ করেই দুর্বল হয়ে পড়েছে। দেবতারা তখন বুঝে গেল এভাবে চলতে থাকলে তাদের অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। তখন সামনে এসে দাঁড়ালো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন: হারানো শক্তি কিভাবে ফিরে পাওয়া যায়? উত্তর ছিল একটাই, অমৃত, অমরত্বের অমৃত রস। কিন্তু সেই অমৃত মাটির উপরে পড়েছিল না, কেউ সেটা দানও করেন না। সেই অমৃত পাওয়া যাবে শুধু একটাই উপায়, ক্ষীরসাগর মন্থন করে। সমস্যা তখন আরও গভীর হলো, কারণ দেবতারা একা এই অসম্ভব কাজ করতে পারবে না। তাই তারা বাধ্য হলো এক এমন সিদ্ধান্ত নিতে যেটা তাদের অহংকারের আঘাত করেছিল, অসুরদের সাহায্য চাওয়া। দেবতা আর অসুর, যারা চিরকাল শত্রু, একে অপরের শত্রু, তাদের একসঙ্গে কাজ করতে হবে। কিন্তু ইতিহাস বলে সবচেয়ে বড় কাজগুলো প্রায় সবচেয়ে অস্বস্তিকর জোট থেকেই জন্ম নেয়। এখন প্রশ্ন উঠল, একটা পুরো সমুদ্র মন্থন করা যাবে কিভাবে? তার জন্য দরকার ছিল কিছু বিশাল, তাই ব্যবহার করা হলো মন্দর পর্বত, একটা পাহাড়কে দণ্ডের মতো। আর সেই পাহাড় ঘোরানোর জন্য দড়ি হিসাবে নেওয়া হলো বাসুকী নাগ, এক বিশাল সাপ। এইভাবেই তৈরি হলো সমুদ্র মন্থনের মঞ্চ। সবাই প্রস্তুত, কিন্তু ঠিক তখনই মানুষের চেনা দুর্বলতাটা মাথা তুলল। প্রথমে ঠিক হয়েছিল দেবতারা ধরবে সাপের মাথা আর অসুরেরা ধরবে সাপের লেজ।
কিন্তু অসুরেরা বলল, লেজ না, আমরা লেজ ধরব না, আমরা শ্রেষ্ঠ, আমরাই মাথা ধরব। দেবতারা চুপ করে রইল। এই চুপ করে থাকার সিদ্ধান্তটাই পরবর্তীতে কী নিয়ে আসবে তা কখনো কেউ বুঝতে পারেনি। এরপর শুরু হলো মন্থন। যখন সমুদ্র মন্থন শুরু হলো, সমুদ্রের গভীর থেকে একের পর এক জিনিস ভেসে উঠতে লাগলো। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় বিস্ময়। প্রথমে কোনো ভালো জিনিস উঠল না। প্রথমে উঠে হলো এক ভয়ঙ্কর বিষ, এতটাই ভয়ঙ্কর যে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারত। এই বিষের নাম ছিল হলাহল। ভয়, আতঙ্ক, হাহাকার সব একসঙ্গে ছড়িয়ে পড়ল। তখন সবাই একসঙ্গে ছুটে গেল ভগবান শিবের কাছে। সবাই বলল, প্রভু, এবার আর কারো ভরসা নেই, শুধু আপনিই আমাদের বাঁচাতে পারেন। শিব বিষ গ্রহণ করতে এগিয়ে এলেন, কিন্তু ঠিক তখনই মা পার্বতী তাকে থামালেন। তিনি বললেন, এই বিষ আপনি গিলে ফেলতে পারবেন না, তাহলে আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। শিব তাই বিষটি গিলে ফেললেন না, তিনি সেটাকে নিজের কণ্ঠে ধারণ করে রাখলেন। আর সেই থেকেই তার কণ্ঠ নীল হয়ে গেল। এইভাবেই জন্ম নিল নীলকণ্ঠ শিব। মন্থন থামল না। সমুদ্রের গভীর থেকে একের পর এক অলৌকিক বস্তু উঠে আসতে লাগলো। কামধেনু, এরপর উঠে আসে ইচ্ছা পূরণকারী দিব্য গাভী, যে গাভী যা চাইবে তাই দান করতে পারে। তারপরে এলো 3 নম্বরে ঐরাবত, সাদা রঙের বিশাল দিব্য হাতি। পরে দেবরাজ ইন্দ্রের বাহন হয় এই ঐরাবত। 4 নম্বরে উচ্চেশ্বরবা, যেটা 7 মাথাওয়ালা দিব্য ঘোড়া। এই ঘোড়াটিকেই বলা হয় সব ঘোড়ার মধ্যে শ্রেষ্ঠ। তারপরে সেই কল্পবৃক্ষ 5 নম্বরে, যেটা কিনা ইচ্ছা পূরণকারী বৃক্ষ, যে গাছের নিচে দাঁড়িয়ে যা কামনা করা হয় তাই পূর্ণ হয়। 6 নম্বরে অপ্সরাগণ, স্বর্গের নৃত্যশিল্পীরা, তাদের সৌন্দর্য কলায় স্বর্গ হয়ে ওঠে আরও মনোরম। 7 নম্বরে চন্দ্র, এরপর উঠে আসে চন্দ্রদেব, যে কিনা শশী বা চাঁদ। পরে ভগবান শিব এই চন্দ্রকে নিজের জটায় ধারণ করেন। আর 8 নম্বরে বরুণী দেবী, মদিরার দেবী, যিনি আনন্দ উচ্ছ্বাসের প্রতীক। তারপরে 9 নম্বরে দেবী লক্ষ্মী। এরপরে সমুদ্রের বুক চিরে ওঠেন দেবী লক্ষ্মী, যিনি কিনা ধন, ঐশ্বর্য, সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী। তিনি পরে ভগবান বিষ্ণুর সহধর্মিণী হন। আর 10 নম্বরে ধন্বন্তরী। এরপর উঠে আসেন ধন্বন্তরী, যিনি কিনা দেবতাদের চিকিৎসক। তার হাতেই ছিল অমৃত ভরা কলস, তিনি আয়ুর্বেদের প্রত্যাবর্তক। আর 11 নম্বরে অমৃত, সব শেষে উঠে আসে অমৃত তত্ত্বের অমৃত রস। এই অমৃত নিয়েই দেবতা ও অসুরদের মধ্যে সবচেয়ে বড় দ্বন্দ্বের সূচনা হয়। কিন্তু এখানে গল্পটা নেয় সবচেয়ে বড় মোড়। এই অমৃত তারা নিজেরাই রাখবে। তারা কখনই ভগবান বিষ্ণু এক অসাধারণ কৌশল নিলেন। তাই তখন কী করলেন, ভগবান বিষ্ণু এক অসাধারণ কৌশল নিলেন। তিনি ধারণ করলেন মোহিনী রূপ। তিনি বললেন, আমি সবাইকে সমানভাবে অমৃত দিব। সবাই বিশ্বাস করলো তাই। কিন্তু বাস্তবে অমৃত গেল দেবতাদের কাছেই। তবে 2জন অসুর, তার মধ্যে রাহু আর কেতু, চতুরতার সঙ্গে অল্প একটু অমৃত পান করে ফেলেছিলেন। এই কারণেই তারা আজও নবগ্রহের অংশ। এইটাই সমুদ্র মন্থনের গল্প। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গল্পটা কি শুধু গল্প, নাকি আমাদের জীবনের একটা আয়না? এর উত্তর আছে পরের অংশ, যেখানে কিনা আপনি কি কখনো ভেবে দেখেছেন জীবনে এত পরিশ্রম করার পরও কেন প্রথমে কষ্ট আসে? কেন সাফল্যের আগে আসে বিষ? আমরা প্রায়ই প্রশ্ন করি, আমি তো ঠিক পথেই চলছি, তবু কেন জীবন আমাকে এত পরীক্ষা নিচ্ছে? আজ আপনাকে একটা প্রাচীন কাহিনী শোনাবো, যেটা আসলে কাহিনী নয়, জীবনের সবচেয়ে বাস্তব ব্লুপ্রিন্ট। পুরাণে বলা হয়েছে, দেবতা আর অসুর 2 বিপরীত শক্তি একসঙ্গে সমুদ্র মন্থন করেছিল। লক্ষ্য ছিল অমৃত। কিন্তু এই কাহিনীটিকে আমরা প্রায় শুধু অলৌকিক গল্প ভেবে এড়িয়ে দিই। আসলে সমুদ্র মন্থন কোনো পৌরাণিক ঘটনা নয়, এটা কোনো দেবতা অসুরের কল্পকাহিনী নয়। সমুদ্র মন্থন আসলে মানুষের জীবনের এক গভীর রূপক। আজ আমরা সেই রূপকটিকেই ডিকোড করব সিম্পল ল্যাঙ্গুয়েজে, মডার্ন ডে পার্সপেক্টিভে দেখব। কোনো ভারী দর্শন নেই, কোনো ধর্মীয় জটিলতা নয়, একদম বাস্তব জীবনের আলোয়। আজ আমরা বুঝব কেন জীবনের পরিশ্রমের শুরুতেই কষ্ট আসে, কেন ভালো জিনিস পাওয়ার আগে কঠিন সময় পার করতে হয়, কেন ধৈর্য ছাড়া জীবনে কোনো রিয়েল সাকসেস সম্ভব নেই। আসলে এই সমুদ্র মন্থনই চলছে আমাদের প্রতিদিনের জীবনে, কেরিয়ারে, রিলেশনশিপে, বিজনেসে, এমনকি নিজের সঙ্গে নিজের লড়াইও।
আজ আমরা দেখব এই 1000 বছর আগের গল্পটা আজও কীভাবে পারফেক্টলি অ্যাপ্লিকেবল আমাদের জীবনে। চলুন তাহলে সমুদ্র মন্থনের আসল অর্থটার জীবনের আলোয় সহজ ভাষায় একবারে বাস্তবভাবে বুঝে নিই। আজকের দিনে সমুদ্র মানে কি? সমুদ্র মানে আমাদের জীবন, আনপ্রেডিক্টেবল, কখনো শান্ত, কখনো প্রচণ্ড উত্তাল। আপনি যতই প্ল্যানিং করুন না কেন, লাইফ কখনো এক্সেল সিট মেনে চলে না। মন্থর মানে কি? মন্থর মানে শুধু পরিশ্রম নয়, মন্থর মানে ডেইলি স্ট্রাগল, ডিলেড রেজাল্ট, রিপিটেড ফেলিওর, সেলফ ডাউট, পেশেন্স টেস্ট, মানে নিজের সীমাকে প্রতিদিন একটু একটু করে ভাঙা। আজকের ভাষায় বললে মন্থন হচ্ছে কনসিস্টেন্সি ইফোর্ট প্লাস ইমোশনাল রেজিলেন্স। এখন একটা প্রশ্ন, আসল প্রশ্ন, মন্থরের শুরুতে কি উঠে আসে? বিষ। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াই পয়জন কামস ফার্স্ট? কারণ লাইফ কখনোই রেডিমেড রিওয়ার্ড দেয় না। ফার্স্ট কামস রিজেকশন, লস, হিউমিলেশন, ফাইন্যান্সিয়াল স্ট্রেস, রিলেশনশিপ ব্রেকডাউন। এটাই হলো হলাহল পয়জন অফ মডার্ন লাইফ। এখানেই বেশিরভাগ মানুষ কুইট করে। কেউ বলে এই কাজটা আমার জন্য না, কেউ বলে আমি আনলাকি, কেউ আবার ব্লেম করে টাইম, পিপল, সিস্টেম। শিবা মাইন্ডসেট, দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ক্রিটিক্যাল টার্নিং পয়েন্ট। পুরাণে একটা খুব সূক্ষ্ম কিন্তু গভীর বিষয় বলা আছে। শিব হলাহল বিষ পান করেছিলেন, কিন্তু লক্ষ্য করুন তিনি বিষটা গিলে ফেলেননি, তিনি বিষটাকে গলায় ধারণ করেছিলেন। এই একটিমাত্র কাজের মধ্যেই জীবনের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে। এই ঘটনার আসল অর্থ কী? জীবনের শুরুতে যে ধাক্কাগুলো আসে, ফেইলিওর, রিজেকশন, বিট্রে, ফাইন্যান্সিয়াল স্ট্রেস, ইমোশনাল পেইন, সেগুলো কখনোই মধুর হয় না। ওগুলো জীবনের হলাহল বিষ। সংকট আসবেই, এটা এড়ানোর উপায় নেই। কিন্তু প্রশ্ন হলো তুমি সেই বিষয়টিকে কী করবে? টু ডেঞ্জারাস চয়েস পিপল মেক। অনেক মানুষ বিষ গিলে ফেলে, মানে কষ্টটাকে ভিতরে জমিয়ে রাখে, রিসেন্টমেন্ট তৈরি করে, বিটারনেস নিয়ে বাঁচে, নিজেই নিজেকে ধ্বংস করে। রেজাল্ট অ্যাঙ্গার, ডিপ্রেশন, ইগো, টক্সিসিটি। শিবাজ ওয়ে দ্য হাইয়েস্ট ইন্টেলিজেন্স। শিব দেখিয়েছিলেন বিষ নেব, কিন্তু নিজের সত্তাকে নষ্ট করতে দেব না। মডার্ন লাইফে এর মানে প্রবলেম অ্যাকসেপ্ট করো, পেইন অ্যাকনলেজ করো, রেসপন্সিবিলিটি নাও, কিন্তু বিটারনেসকে হৃদয়ে ঢুকতে দিও না, নেগেটিভিটিকে চরিত্রে ঢুকতে দিও না, পেইনকে পার্সোনালাইজ বানিও না। এইটাই হলো ইমোশনাল ম্যাচুরিটি, মডার্ন ডেফিনেশন অফ শিবা মাইন্ডসেট। মডার্ন লাইফে শিব মানে রেসপন্সিবিলিটি, আমি দায় নেব, অনারশিপ, ব্লেম গেম নয়, ইমোশনাল কন্ট্রোল, পেইন নট ইজ ইকাল টু পয়জন ইনসাইড। শিবা মাইন্ডসেট বলে আমি পালাবো না, আমি অভিযোগ করব না, আমি পরিস্থিতি হ্যান্ডেল করব, কিন্তু নিজেকে বিষাক্ত হতে দেবো না। হোয়াই দিস ইজ দ্য ফার্স্ট টার্নিং পয়েন্ট? কারণ যে মানুষ নিজের কষ্টের দায়িত্ব নিতে পারে কিন্তু কষ্টকে নিজের পরিচয় বানায় না, সেই নেক্সট লেভেলে যায়। সবাই হলাহল পান করেই ভেঙে পড়ে। লাইফ ট্রুথ, স্লো, কেম, ডিপ। জীবনের প্রথম ধাক্কাগুলো তীব্র হবে, সংকট আসবে, কিন্তু মনে রাখবেন বিষ এড়ানো যায় না, কিন্তু বিষে পরিণত হওয়া যায়। শিবা হও, বিষ গ্রহণ করো, কিন্তু তাকে তোমার ভিতরের রাজস্ব করতে দিও না। তারপর ধীরে ধীরে রত্ন উঠতে শুরু করে। যে মানুষ বিষ সহ্য করতে পারে, যে মানুষ শিবের মতো বিষ গ্রহণ করে কিন্তু নিজেকে বিষাক্ত হতে দেয় না, তার জীবনে একসময় ধীরে ধীরে পরিবর্তন শুরু হয়। হঠাৎ নয়, এক রাতের মধ্যে নয়, ধীরে, নীরবে, কিন্তু নিশ্চিতভাবে। কামধেনু, সুযোগের আগমন। একসময় জীবনে আসে কামধেনু, মানে সঠিক মানুষটির সঙ্গে পরিচয়, সঠিক গাইড বা মেন্টর। জীবনের প্রথম বড় সুযোগ, সেই একটি মাত্র ব্রেক যা দিক বদলে দেয়। কিন্তু এখানে একটা বড় সতর্কতা আছে। সুযোগ ভুলভাবে ব্যবহার করলে সেই সুযোগই অভিশাপে পরিণত হয়। বুদ্ধিমত্তা মানে সব কিছু গ্রহণ করা নয়, কোথায় হ্যাঁ আর কোথায় না বলতে হয় তা জানা। ধন্যান্তরী, স্বাস্থ্য ও নিরাময়ের বার্তা। একসময় জীবন আপনাকে থামিয়ে বলবে একটু একটু ধীরে চলো। স্বাস্থ্য ভেঙে পড়া কোনো দুর্বলতা নয়, এটা জীবনের সতর্কবার্তা। শরীর ভাঙলে কাজ থেমে যায়, মন ভাঙলে দিশা হারিয়ে যায়। আসল সাফল্য হলো কেরিয়ার বাড়বে কিন্তু স্বাস্থ্য ধ্বংস হবে না। গতি, সম্পদ ও ভোগ সবই আসে উন্নতির সঙ্গে সঙ্গে। দ্রুত গতি, অর্থ, পরিচিতি, সামাজিক মর্যাদা, বিলাস ও ভোগ। পুরাণের ভাষায় উচ্ছ্রবা, লক্ষ্মী, সুরা সব একসঙ্গে পরিস্থিতি উপস্থিত হয়,
কিন্তু এখানেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় বিপদ, ভারসাম্যের কঠিন পরীক্ষা। যত দ্রুত উন্নতি তত বেশি ভারসাম্য হারানোর আশঙ্কা। এই জায়গাতেই সবচেয়ে বেশি সফল মানুষ ব্যর্থ হয়। তারা পায় অর্থ আছে কিন্তু অর্থ নেই মানে, ক্ষমতা আছে কিন্তু উদ্দেশ্য নেই, ভোগ আছে কিন্তু সংযম নেই। আর তখন জীবন আবার বিষাক্ত হয়ে ওঠে। চন্দ্র, মানসিক স্থিরতার স্তর। যে মানুষ এই পরীক্ষাটাও পার করে তার জীবনে আসে চন্দ্র, মানে শান্ত মন, পরিষ্কার চিন্তা, আবেগের উপর নিয়ন্ত্রণ। সে আর অন্ধভাবে ছোটে না, সে বেছে নিতে শেখে সব পাওয়ার দরকার নেই, যেটা দরকার সেটাই যথেষ্ট। অমৃত, প্রকৃত অমরত্ব কি? অমৃত মানে কখনো না মারা যাওয়া নয়, না কখনো মারা যাওয়া নয়। অমৃত মানে এমন একটা কাজ যা আপনাকে ছাড়িয়ে বেঁচে থাকবে, এমন মূল্যবোধ যা মানুষ মনে রাখবে, এমন প্রভাব যা সময়ের পরীক্ষায় টিকে যাবে। এটাই লিগেসি, এটাই প্রকৃত সাফল্য, চূড়ান্ত সত্য। সমুদ্র মন্থন কোনো পৌরাণিক কাহিনী নয়, এটা জীবনের একটি চক্র। বিষ আসবেই, হাল ছেড়ে দেওয়া ঐচ্ছিক। ধৈর্যই সবচেয়ে বড় শক্তি, চরিত্রই শেষ পর্যন্ত সব কিছু নির্ধারণ করে। শেষ কথা, আর যদি আপনার জীবনে কষ্টে ভরা হয়, ভয় পাবেন না, এর মানে একটাই, আপনাকে মন্থন শুরু হয়েছে। আর যদি আপনি হাল না ছাড়েন, অমৃত আসবেই সব সময়। তো আজকে আমি এখানেই শেষ করছি। তো আমার প্রিয় বন্ধু ঢোল অমিত এর অনুবদ্ধ যে পৌরাণিক এই যে ঘটনা, যেটা অনেক মানে যারা আমাদের প্রাচীন মুনি ঋষি তারা অনেক ভেবে সমস্ত জিনিসকে তারা যেভাবে ডিকোড করে গেছে বিভিন্ন ও সেই পৌরাণিক কাহিনীর মধ্যে, আমরা যদি সেই কাহিনীগুলোকে যদি ডিকোড করতে পারি, আমরা হয়তো অনেকটাই আমাদের লাইফে ট্রান্সফর্ম করতে পারবো। শুধু আমরা নিজেরাই ট্রান্সফর্ম হবো না, আমরা সমাজকে এক নতুন দিশা দেখাতে পারবো। তো আমার বন্ধু ঢোলের এই হার্দিক চেষ্টাকে আমি সত্যি খুব আমার আন্তরিক অভিনন্দন জানাই, এবং ওর এই প্রতিভা আরও যত দিন যাক তত আরও সবার জন্য ও আরও নতুন দিক উদ্ভাসিত করুন ও। আর আমি মনে করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জীবনের এই সামনের দিকে এগিয়ে যান এবং আপনাদের গোল অ্যাচিভ করুন। বাই বাই।